গাজীপুরে বকেয়া পাওনার দাবিতে মহাসড়ক আটকে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ, আহত 10 জন। জুলাই শহীদ ও আহতদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রের, মন্তব্য রিজভীর। চট্টগ্রামে ঐক্য নষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ। আমরা জুলাই ঐক্য মঞ্চ করেছি, আমরা জুলাইকে কখনো ভুলতে দিব না। সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত, কক্সবাজারে কমেছে পর্যটক, বৃষ্টি ও উজানের ঢলে বেড়েছে সুনামগঞ্জের নদ নদীর পানি এবং সাভারের ভূমি অফিসগুলো যেন আলাদিনের চেরাগ, ফ্ল্যাট বাড়ির মালিক, পিয়ন, পেশকার, সেবা প্রত্যাশীদের জিম্মি করে অর্থ আদায়। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসির। এবারে থাকছে বিস্তারিত। গাজীপুরে বকেয়া পাওনার দাবিতে মহাসড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় লাঠিচার্জ, কয়েক রাউন্ড টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। শুক্রবার সকাল 10:30টার দিকে মাহমুদ জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে অন্তত 10 জন শ্রমিক আহত হয়েছে। কারখানার অ্যাডমিন ম্যানেজার আবু তালেব জানান, কারখানার শ্রম আইন অনুযায়ী গেল বছরের 10 অক্টোবর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় কারখানাটি। এরপর বিজিএমইএ ও বিকেএমইএ আলোচনা সাপেক্ষে শ্রমিকদের পাওনা নিষ্পত্তি শ্রম মন্ত্রণালয় করবে বলেও জানান তিনি। পার্বত্য অঞ্চলের উন্নয়ন করতে হলে নারী উদ্যোক্তাদের কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সকালে রাঙ্গামাটিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত কর্মশালায় কথা বলেন তিনি। কর্মসংস্থান সৃষ্টি শুধুমাত্র পৌরসভা ও সদর কেন্দ্রিক না করে পুরো জেলাতে করতেও তাগিদ দেন তিনি। বলেন, সদর উপজেলায় 70% উন্নয়ন হলে অন্য উপজেলায় 30% উন্নয়ন করতে হবে। জুলাই আন্দোলনে শহীদ এবং আহতদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রের বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এই গুরু দায়িত্ব পালন করা হবে। দুপুরে জুলাই আন্দোলনে নরসিংদীর শহীদ আরমানের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এ কথা বলেন রিজভী। তিনি আরো বলেন, আজকে যারা জুলাই আন্দোলনের সুফল পাচ্ছেন, উপদেষ্টা সহ বড় বড় পদ পাচ্ছেন, তাদের উচিত শহীদদের পরিবারের আরো বেশি খোঁজ খবর নেওয়া। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শহীদ আরমান মোল্লার পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি তাদের সর্বোচ্চ লেখাপড়ার দায়িত্বভার নেয়ার কথা জানান তিনি। তিনি নিজেই এটা বহন করবেন এবং তাদের আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব এটি পাঠিয়েছেন আরমান মোল্লা ইনশাআল্লাহ। যাদের রক্তের উপর আপনার এই অন্তর্বর্তী সরকার এবং আরো যারা আজকে অত্যন্ত ক্ষমতাশালী মানুষ বলে নিজেদের মনে করছেন, নতুন রাজনৈতিক দল যারা গড়েছেন, যারা ডিসি এসপির অফিসে সারাক্ষণ বসে থাকেন, তাদের কাছে এই লিস্ট নেই কেন? কেন আরমান মোল্লার ছেলে আজকে এতিমখানায় থাকবে? আজকে তো তাদেরকে সব দিক থেকে সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব ছিল এই পরিবারটির পাশে দাঁড়ানো। চট্টগ্রামের জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র ও ভারতের আধিপত্যবাদের প্রতিবাদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর আন্দরকিল্লা শাহী মসজিদ থেকে বিক্ষোভ মিছিল করে জুলাই ঐক্য চট্টগ্রাম। এ সময় বক্তারা জুলাই ঘোষণাপত্র দ্রুত সময়ের মধ্যে দেওয়ার দাবি জানায়। তারা আরও জানায়, মাতৃভূমি ও দেশের প্রশ্নে জুলাইয়ের শক্তি সবসময় ঐক্যবদ্ধ। দিল্লির প্রেসক্রিপশনে দেশের আকাশে সৃষ্ট কালো মেঘ নস্যাৎ হয়ে গেছে। স্বাধীন দেশে দিল্লির ষড়যন্ত্র নস্যাতে জুলাইয়ের শক্তি প্রয়োজনে রাজপথে আবারও নামবে বলেও জানায় তারা। ভারতের প্রেসক্রিপশনে, লন্ডনের প্রেসক্রিপশনে, আমেরিকার প্রেসক্রিপশনে, ভারতের আয়ের পরিকল্পনায় উপদেষ্টা মণ্ডলীর কিছু ব্যক্তিদের নিয়ে বাংলাদেশকে যে ষড়যন্ত্র করা হচ্ছে, সেই ষড়যন্ত্রকে আমরা তীব্রভাবে রুখে দেব। বাংলাদেশের ভাগ্য আকাশে আবারও কালো মেঘ জমা হতে শুরু করেছে।
মেঘ সরাতে না পারি, যদি এই বিপদ কেটে উঠতে না পারি, গত 17 বছরের মতো আমরা আবারও একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে চলে যাব। মঙ্গলবারের মধ্যে পশ্চিম মধ্য ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার সকাল 9টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। চলছে 3 নম্বর সতর্ক সংকেত। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি কক্সবাজারে, কমেছে পর্যটক। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। রহমান, পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন পর্যটক ও সংশ্লিষ্টরা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ নেন্সি, আপনি যথার্থ বলেছিলেন। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, আবহাওয়া ছিল মেঘাচ্ছন্ন এবং বঙ্গোপসাগরে সৃষ্ট মেঘমালার কারণে আকাশে ঘুরি ঘুরি বৃষ্টি, কিন্তু সকালের পর থেকে রৌদ্রোজ্জ্বল আকাশ, এখন পরিষ্কার আকাশ এবং পর্যটকরা কক্সবাজারের বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াচ্ছেন, কিন্তু তাদের মধ্যে কোনো ধরনের শঙ্কা বা সন্তোষ নাই। আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছে সেটি হলো যে তাদের যেই মেঘমালার পর যে সৃষ্ট ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে লঘুচাপে পরিণত হয়েছে। এটি বৃষ্টির ভারী বৃষ্টি থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাত বা আগামীকাল সকাল থেকে। এখন কিন্তু রোদের যে উজ্জ্বলতা ছড়াচ্ছে, আমরা পর্যটকদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন তারা আসলে আগে থেকে জানতেন না যে 3 নম্বর সতর্ক সংকেত, এবং কক্সবাজারে যারা ব্যবসায়ী রয়েছেন তারা আমাদেরকে যে জানিয়েছেন 3 নম্বর সতর্ক সংকেত এবং থেকে শুরু করে এগুলা কক্সবাজারের অধিবাসীদের জন্য মামুলি ব্যাপার। যে কোনো সময় বড় ধরনের কোনো যদি জলোচ্ছ্বাস গুরু না হয়, তাহলে এই ধরনের সব সময় বর্ষাকালে এবং বৈশাখ মাসের পর থেকে এই ধরনের জলোচ্ছ্বাসগুলো তৈরি হয়ে থাকে, এবং এই ধরনের এই মাঝে মধ্যে 2, 3, 4, 5 নম্বর সিঙ্গেল হয়। এবং এই জন্য আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছে সেটা হলো যে মাছ ধরার ট্রলারগুলো যেহেতু বন্ধ রয়েছে, তারপরে যেগুলো ছোট ছোট নৌযান যায় সেগুলোকে সমুদ্র বন্দরের কাছাকাছি থাকার জন্য বলা হয়েছে, এবং অতিরিক্ত দূরত্বে যেন কোনো কেউ কি না করে সেটি করেছেন। এবং আমাদেরকে যেটা জানিয়েছে সেটা হলো যে কক্সবাজারের আবহাওয়া এখন বিকাল থেকে ভালো থাকবে এবং রৌদ্রোজ্জ্বল থাকবে, যদিও যেটি মেঘমালা এবং বজ্রপাতের সম্ভাবনা নাই, এবং পরবর্তীতে আবহাওয়ার জন্য কোনো বিশেষ পরিবর্তন হয় সেটা আবহাওয়া অফিস আমাদেরকে জানাবে বলে আমাদেরকে তথ্য দিয়েছেন। এটা ছিল আমার কাছে সর্বশেষ। ন্যান্সি। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আয়োজনে বগুড়ায় চলছে কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, সেমিনারে মানুষের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন নেতাকর্মীরা, বিস্তারিত জানাবেন। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের 31 দফা রূপরেখা বাস্তবায়নে তরুণ প্রজন্মকে কিন্তু নীতি প্রণয়নে যুক্ত করতে চট্টগ্রাম এবং খুলনার পরে আজ বগুড়ায়, রাজশাহী, রংপুর বিভাগ মিলিয়ে কৃষি, পরিবেশ রক্ষা এবং নাগরিক সমস্যা নিয়ে কিন্তু তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে কিন্তু জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এই সেমিনারের আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং সকলের প্রাণবন্ত উপস্থিতিতে এই সেমিনার স্থল কিন্তু বেশ প্রাণবন্ত হয়ে উঠেছে। এবং ইতিমধ্যে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কিন্তু যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এসেছেন কিন্তু তরুণদের সাথে জন্য বেশ কয়েকজন স্পিকার। মঞ্চে ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন ববি হাজ্জাজ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান। অনলাইনে যুক্ত আছেন অস্ট্রেলিয়ার সিডনি ওয়াটারের স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট ডক্টর ফয়সাল কবির শুভ। মঞ্চে কিন্তু আসন গ্রহণ করেছেন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী কাজী জেসিন। উপস্থিত রয়েছেন আবহাওয়া.com-এর প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল পলাশ, ডক্টর রিদওয়ানুল হক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি, যাদের সাথে কিন্তু আজকে তরুণদের
সরাসরি কথা হবে, সামনাসামনি কথা হবে এবং তরুণদের যে ভাবনা সেই ভাবনা নিয়ে কিন্তু আজকে এই সেমিনার কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে রাজশাহী এবং রংপুর বিভাগ থেকে বিভিন্ন জায়গার তরুণ প্রতিনিধিরা কিন্তু এই সেমিনারে অংশ নিয়েছে এবং দুইটি বিভাগের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু এখানে অংশ নিয়েছে। আমরা একটু সরাসরি কথা বলবো জনাব সুলতান সালাউদ্দিন টুকুর সাথে যে আজকের এই যে সেমিনার অনুষ্ঠিত হচ্ছে এখন কি কি পরিকল্পনা আপনাদের রয়েছে এবং দিন শেষে আপনাদের আসলে উদ্দেশ্যটা কি? ধন্যবাদ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সার্বিক তত্ত্বাবধানে তার নির্দেশনায় আমরা এই সেমিনারগুলি করছি। তারুণ্যের দেশ সম্পর্কে কি ভাবনা এবং আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তরুণরা তাদের জায়গা থেকে কি কি ভূমিকা রাখবে সেই মতামত আমরা গ্রহণ করছি। জনাব টুকু আপনাকে ধন্যবাদ। ন্যান্সি, এই সেমিনার কিন্তু কিছুক্ষণ আগেই শুরু হয়েছে, যা কিন্তু চলবে আরো বেশ কিছুক্ষণ এবং তরুণদের মধ্যে যে প্রাণবন্ত উপস্থিতি দেখেছি, তারা দেশ গড়ার কাজে যে ভূমিকা রাখতে চায়, আশা করা যাচ্ছে যে আসলে বিএনপি চেয়ারপারসনের যে 31 দফা রয়েছে তার রূপরেখা বাস্তবায়নে এই তরুণরা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সেই লক্ষ্য নিয়েই কিন্তু আজকে এই সেমিনারটি অনুষ্ঠিত হচ্ছে। বগুড়া শহরের হোটেল মমইন থেকে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার নিয়ে আমার কাছে আজকে এটি ছিল সর্বশেষ। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে বেড়েছে সুনামগঞ্জের নদ নদীর পানি। ডুবতে শুরু করেছে হাওর, লোকালয়ে পানি ঢোকারও আশঙ্কা রয়েছে। এ নিয়ে চিন্তিত হাওর ও নদী পাড়ের মানুষজন। বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে তা নিয়ন্ত্রণের জেলা প্রশাসন এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে। এ নিয়ে বৃহস্পতিবার আলোচনা সভা করেছে প্রশাসন। পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। জিঞ্জিরাম ও ব্রহ্মপুত্রের মিলনস্থলে বিআইডব্লিউটিএ বাদ দেওয়ায় পানি নদে প্রবাহিত হতে পারছে না। অসময়ে জিঞ্জিরাম নদী ভাঙন এবং বন্যা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আরো জানবো সহকর্মী রিয়াদ হাসান হৃদয়ের কাছ থেকে। হৃদয়, কি কি ক্ষতির মুখে পড়বে নদী পাড়ের মানুষ, জানাবেন? জি, আসলে যেটি বলছিলেন যে আমি বর্তমানে রয়েছি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালুরচর। মূলত এই স্থানটি দিয়েই জিঞ্জিরাম নদী এবং ব্রহ্মপুত্র নদের সাথে এখানে একটি মিলনের স্থল রয়েছে। অর্থাৎ জিঞ্জিরাম নদীর পানি মূলত এই স্থানটিতে এসে, যদি আপনাদের দেখাই যে জিঞ্জিরাম নদীর পানি মূলত এই স্থানটিতে এসে নদীর বাম তীরে এবং ডান তীরে দুই দিক দিয়ে প্রবাহিত হয়। বিশেষ করে নদীর বাম তীরে রয়েছে দশানী নদী এবং নদীর ডান তীরে রয়েছে ব্রহ্মপুত্র নদ। তবে কয়েকদিন যাবৎ যে পাহাড়ি ঢল এবং প্রচুর পরিমাণে ভাঙনের সৃষ্টি হয়েছে যে এলাকাগুলো, সেটি লক্ষ্য করলে দেখা গেছে যে মূলত দশানী নদী দিয়ে যে পরিমাণে পানি প্রবাহিত হচ্ছে, এই পানিটি প্রবাহিত হওয়ার কারণেই ভাঙন সৃষ্টি হয়েছে। এতে করে আমরা যেটি তথ্য মতো জানতে পেরেছি যে প্রায় 50টির উপরে বাড়িঘর নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আমরা যদি আপনাদেরকে একটু বলি যে এই জামালপুরের বাহাদুরাবাদের যে স্থানটিতে ব্রহ্মপুত্র নদ রয়েছে, সেই ব্রহ্মপুত্র নদ অর্থাৎ জিঞ্জিরামের পানি যেখান দিয়ে ব্রহ্মপুত্র নদে পড়তো, সেই স্থানটিতে একটি বাঁধ দেওয়া হয়েছে। বিশেষ করে এই বাঁধটি দেওয়ার মূল কারণ হচ্ছে ব্রহ্মপুত্র নদ খননের কাজ চলছে। আর এই খননের কাজ চলা অবস্থায় এখানে একটি বাঁধ দেওয়ার কারণে পানি কিন্তু এখান দিয়ে প্রবাহিত হতে পারছে না। আর যার কারণে এই পানিটি মূলত শুধুমাত্র একটি নদী, সেটি যে দশানী নদী দিয়ে প্রবাহিত হচ্ছে, আর যার ফলেই কিন্তু এই প্রচুর পরিমাণে ভাঙন সৃষ্টি হয়েছে। অপরদিকে একটি নদী দিয়ে পানি প্রবাহিত হওয়ার কারণে দেখা গেছে যে মূলত বৃষ্টি এবং এই বন্যার যে পানি রয়েছে সেই পানিটি কিন্তু দ্রুত সময়ের মধ্যে ভাটি অঞ্চলে চলে যেতে পারছে না। মূলত এই কারণেই উজানে যেমন বন্যার সৃষ্টি হয়েছে, অপর দিকে দেখা দিয়েছে তীব্র ভাঙন। তবে এলাকাবাসী যেটি বলছে দ্রুত সময়ের মধ্যে যেন এই বাঁধটি তুলে দেওয়া হয়। এবং আমরা কথা বলেছি ইউনো মহোদয়ের সাথে, তিনি বলেছেন দ্রুত সময়ের মধ্যে বাঁধটি ভেঙে দেওয়ার ব্যবস্থা করবে। এ ছিল সর্বশেষ জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ থেকে সর্বশেষ খবর। হৃদয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, জামালপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিয়াদ হাসান হৃদয়।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে নারীসহ 9 জন আহত হন। বৃহস্পতিবার রাত 1টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল লাশের সঙ্গে থাকা স্বজনদের মারধর করে নগদ টাকা ও প্রায় 10টি মোবাইল ছিনিয়ে নেয়। ভুক্তভোগীরা জানান, রাতেই ঢাকা থেকে মরদেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্য আগ থেকে ওত পেতে থাকা সশস্ত্র ডাকাতরা সড়কে গাছ ফেলে গতিরোধ করে। ডাকাত দল অ্যাম্বুলেন্স ভাঙচুর করে মরদেহের সঙ্গে থাকা 9 জনকে পিটিয়ে আহত করে। সাভার আশুলিয়ার ভূমি সংক্রান্ত অফিসগুলো যেন আলাদিনের চেরাগ, যার ছোঁয়ায় বদলে যায় পিয়ন থেকে পেশকারের ভাগ্য। বছরের ব্যবধানে কেউ কিনেছেন বাড়ি, কেউ ফ্ল্যাট, আবার কেউ গড়েছেন বহুতল ভবন। সেবা প্রত্যাশীদের জিম্মি করে অবৈধভাবে অর্থ উপার্জনকারীদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়ার কেউ নেই। ভূমি অফিসের দুর্নীতি নিয়ে দেওয়ান ইমনের ধারাবাহিক রিপোর্ট। আজ দেখুন প্রথম পর্ব। আশুলিয়া এসিল্যান্ড অফিসের পাশে ছোট্ট দোকানের চাবি ক্রেতা ফিরোজ কিবরিয়া অভাবের তাড়নায় স্ত্রীকে পাঠিয়েছিলেন প্রবাসে। তবে এসিল্যান্ড অফিসের দালাল হয়ে ফিরোজ এখন 2 তলা বাড়ির মালিক। ভূমি ও এসিল্যান্ড অফিসের পেশকার, নায়েব সহ একাধিক কর্মকর্তার সঙ্গে ফিরোজের হট কানেকশন। ব্যবসা করে, খারিজের কাজ করে। এই যে ভূমি অফিস আছে না আমাদের এই এসিল্যান্ডের সামনে, এটা তো আমরা কিনছি বাড়িটা। কাজীমুদ্দিনের বাড়ি ছিল, তার বাড়ি আমরা কিনছি, আমার শ্বশুর কিনছে ধরেন 2-2.5 বছর আগে। আমার বউ বিদেশ গেছিল, বিদেশে কিছু টাকা আনছে, 2 বছর থাকতেছিল। আমার এত নিউজ আমার সব কিছু আমি ডিটেল আমি বলবো, সমস্যা নাই। আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের ওমেদার গাজী আল ইমরান আর তার ছোট ভাই গাজী মাহমুদ হাসান ইভান আমিনবাজার এসিল্যান্ড অফিসের অফিস সহকারী। বরিশাল থেকে সাভারে এসে একসময় ভাড়া বাসায় থাকলেও এখন পৌরসভায় 5 তলা ভবন, নির্মাণাধীন 3 তলা ভবন, প্লট, বিলাসবহুল ফ্ল্যাট সহ আবার সিটি সেন্টারে কিনেছেন দোকানও। দেশ টিভির অনুসন্ধানের পর আর দোকানে বসছেন না গাজী আল ইমরান। মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রতিবেদককে হুমকি দেন ইমরান। আর তার ছোট ভাই গাজী মাহমুদ হাসান ইভান ক্যামেরা দেখেই দৌড়ে পালান। আলী ইমরান দোতলায় ফ্ল্যাট কিনছে, 3 রুমের ফ্ল্যাট, প্রতিটা ফ্ল্যাট 3 রুমের। বাড়িওয়ালা 6 তলা আছে, ওনার আছে, মাঝে মাঝে এসে থাকেন। আমি জানি যে ওনার অন্য জায়গায় ফ্ল্যাট আছে। আপনাকে আমাকে কোনো টাকা দাবি করতেছেন, তাহলে এমন হয়রানি কেন করতেছেন? আপনারা আমাকে হয়রানি করতেছেন, বারবার এই যে ডিস্টার্ব করতেছেন, এগুলোর বিরুদ্ধে কিন্তু আমি ব্যবস্থা নেব ভাই। অভিযোগ ব্যক্তি পান, তাহলে তাকে নিয়ে আপনি কি লিখবেন সেটা লিখেন। আশ্চর্য বিষয়, ক্যামেরা বন্ধ করেন। শিমুলিয়া ভূমি অফিসের সামনে কম্পিউটার দোকানগুলোতে খারিজ আবেদনকারীরা সাংকেতিক চিহ্ন দিয়ে নায়েব এবাইদুর রহমানের কাছে ফাইল পাঠান। পরে চিহ্ন মিলিয়ে কাজ করেন নায়েব, আর না থাকলে সেটিকে বিভিন্ন অজুহাতে ফিরিয়ে দেন তিনি। টাকা নিয়ে কিছুক্ষণ আগে একটা ছেলে আপনাকে টাকা দিল, আমার কাছে ভিডিও আছে। এটা কিসের টাকা নেন? আপনার পকেটে টাকাটা আছে, আমার কাছে ভিডিও আছে। আমি ওর কাছে টাকা চাইনি, তুমি এমনি দিয়েছে। আমি ঝাড়ুদারের দায়িত্বে আছি। ঝাড়ুদার রেকর্ড রুমে কি থাকতে পারে? রেকর্ড রুম? হ্যাঁ পারবে, এটা আমাদের লোক সংকট আছে, রতন একা পারে না, এই জন্য ওরে আমরা খাটাই। এই ও তো আমাদের সরকারি বেতন পায়, ও তো বাইরের লোক না, সহযোগিতা করতেছে, ও তো দায়িত্ব টাকা নিচ্ছে। এগুলো কিসের টাকা? সেটা ভাই আমি জানি না কি টাকা নিয়েছে, কাটতে নিয়েছে, কি দিয়েছে, মানুষ কেন দেয়, মানুষ দেবে কেন? না ওই যে আবার বাইরের কাজ নিয়েছে, এগুলো এর কাজই তো জিজ্ঞেস করেন। এমনি করতেছে, আমি টাকার বিনিময়ে কাজ করি। জিজ্ঞেস আমি অফিসের কিছুই না, আমার বাড়ি এখানে নলাম, আমার জায়গা আছে, সম্পত্তি আছে আমার। এদিকে এ বিষয়ে সম্প্রতি সংবাদ প্রকাশের পর আশুলিয়া থানাকে দুদকে লিখিত অভিযোগ পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আর যথাযথভাবে দুর্নীতিবাজদের বিচারের দাবি করছে সাভার দুর্নীতি প্রতিরোধ কমিটি। যারা দুর্নীতিগ্রস্ত তাদের যেন বিচারটা যথাযথভাবে হয় এবং তাদের আইনের আমলে আনার যে প্রক্রিয়াটা সেটা যেন আরো বেশি দৃষ্টি দেওয়া হয়, সেই প্রত্যাশা করি। ভূমি সংক্রান্ত অফিসগুলোতে সেবার নামে মানুষকে জিম্মি করে অর্থ আত্মসাতের বিরুদ্ধে এখনই কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন মহলের। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার। চাঁপাইনবাবগঞ্জে আম রপ্তানি বিষয়ে কর্মশালা হয়েছে। শুক্রবার দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জ ফোরামের আয়োজনে শহীদ শাটু হল অডিটোরিয়ামে 500 জন আম ব্যবসায়ীকে নিয়ে এই কর্মশালা হয়। আম রপ্তানি বাড়াতে রপ্তানিযোগ্য আম উৎপাদন নিয়ে আলোচনা হয়। বক্তব্য রাখেন চেয়ারম্যান নুরুল ইসলাম বুলবুল, কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুঞ্জের আলম মানিক, শিবগঞ্জ প্রডিউসার কোঅপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের অধ্যাপক ডক্টর জসিম উদ্দিন।
চাঁদপুরের কচুয়ায় বিভিন্ন স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী শিক্ষার্থীদের মাঝে খাতা কলম, শিক্ষকদের জন্য ডায়েরি ও কলম বিতরণ করেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী হাবিবুর রহমান। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়। প্রতিটি স্কুলে দৃষ্টিনন্দন বিদেশি ফুল গাছ রোপণ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এমন উদ্যোগ গ্রহণের কথা জানান হাবিবুর রহমান। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডিতে সপ্তাহব্যাপী ৫,০০০ রোগীকে চোখের বিভিন্ন রোগের চিকিৎসা দিতে চক্ষু শিবির ক্যাম্পের উদ্বোধন হয়েছে। সকালে দৌলতপুরের খলিশাকুন্ডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ক্যাম্পের উদ্বোধন করা হয়। আন্তর্জাতিক সেবা সংস্থা আল বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এই আয়োজন করে। চোখের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, ঔষধ সহায়তার পাশাপাশি ছানি অপারেশনের জন্য নির্বাচিত রোগীদের চশমা ও লেন্স সহায়তা প্রদান করবে সংস্থাটি।